নমস্কার বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হোয়াট ইজ কম্পেনসেশন স্ট্র্যাটেজি। ক্ষতিপূরণ কৌশলটা কি? যোগ্য কর্মীদের আকর্ষণ এবং ধরে রাখার চেষ্টা করার সময় আপনার প্রতিষ্ঠান কিভাবে তার ক্ষতিপূরণ প্যাকেজ এবং কর্মচারীর সুবিধাগুলি গ্রহণ করে তা মূল্যায়ন করতে হবে। একটি কঠোর শ্রম বাজার এবং চাকরি প্রার্থী এবং বর্তমান কর্মচারীদের পরিবর্তনশীল চাহিদার সাথে আপনার কর্মচারী ক্ষতিপূরণ কৌশলটি সামঞ্জস্য করার প্রয়োজন হতে পারে। কিন্তু ক্ষতিপূরণ কৌশল কি এবং এটি আপনার প্রতিষ্ঠানের নিয়োগ এবং ধরে রাখার প্রচেষ্টাকে কিভাবে ইনফ্লুয়েন্সড বা প্রভাবিত করবে? তো আমরা এই ব্লগে ক্ষতিপূরণ কৌশল কেন সেগুলি গুরুত্বপূর্ণ এবং কিভাবে ব্যবসার মালিকরা তাদের প্রতিষ্ঠানের চাহিদা অনুসারে একটি ডিজাইন করতে পারেন তা আলোচনা করব। দক্ষ কর্মীদের আকর্ষণ, মনোবল এবং সম্পৃক্ততা বৃদ্ধি এবং একটি প্রতিষ্ঠানের টার্নওভার কমানোর জন্যে একটি ক্ষতিপূরণ কৌশল অত্যন্ত প্রয়োজন বা গুরুত্বপূর্ণ। সাধারণত ক্ষতিপূরণ কৌশলগুলির মধ্যে রয়েছে সরাসরি বেতন, ডিরেক্ট স্যালারি বা বেতন এবং কমিশন, শুধুমাত্র কমিশন বা টিম কমিশন, লাভের মার্জিন বা রাজস্ব ভিত্তিক এবং অবশিষ্ট কমিশন। প্রতিটি ক্ষতিপূরণ কৌশল কর্মচারী সুবিধা, বোনাস এবং অন্যান্য সুবিধার সাথে আরও তৈরি করা যেতে পারে। প্রতিভা আকর্ষণ এবং ধরে রাখার জন্য ব্যক্তিগতকৃত সুবিধা প্রদান করতে চান, তাহলে এই ব্লগটি ভালো করে দেখুন। ক্ষতিপূরণ কৌশলটা কি? একটি ক্ষতিপূরণ কৌশল হলো আপনার প্রতিষ্ঠান কিভাবে কর্মীদের বেতন এবং সুবিধা প্রদান করে। এর মধ্যে রয়েছে বেতনের সীমা নির্ধারণ, বেতন বৃদ্ধি, বোনাস কিভাবে গণ্য করা হয় তা নির্ধারণ করা এবং আপনার কর্মীদের জন্য আপনি কোনো অতিরিক্ত সুবিধা দিতে চান তা নিশ্চিত করা। একটি কার্যকর ক্ষতিপূরণ কৌশল আপনার প্রতিষ্ঠানের চাহিদা, আপনি যে সংস্কৃতি তৈরি করতে চান এবং বহিরাগত বাজারের প্রবণতা প্রতিফলিত করা উচিত। এবারে আলোচনা করব ক্ষতিপূরণ কৌশল কেন গুরুত্বপূর্ণ। আপনার ক্ষতিপূরণ নীতি আপনার প্রতিষ্ঠানের জন্য আবেদনকারী সম্ভাব্য কর্মীদের বা আপনার প্রতিযোগীদের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে। এটি আপনাকে শীর্ষ প্রতিভার জন্য প্রতিযোগিতা করতে, টার্নওভারের হার কমাতে, কর্মীদের কর্মক্ষমতা বৃদ্ধি করতে এবং আরও অনেক কিছুতে সহায়তা করে। আসুন একটি কার্যকর ক্ষতিপূরণ কৌশল থাকার কি সুবিধা সেটি আলোচনা করি ইন ডিটেলস। যোগ্য চাকরি প্রার্থীদের আকর্ষণ করুন। প্রতিযোগিতামূলক বেতন এবং সুবিধা প্রদান করলে আপনি আরও দক্ষ কর্মীদের আকর্ষণ করবেন। বিশ্বব্যাপী কর্মী ঘাটতির কারণে যোগ্য কর্মীর তুলনায় খালি পদের সংখ্যা বেশি। আপনার শূন্য পদ পূরণের জন্য আপনাকে বর্তমান বাজার হারে বা তার বেশি মূল্য বেতন এবং সুযোগ সুবিধা প্রদান করতে হবে। যখন আপনার কাছে একটি সাধারণ ক্ষতিপূরণ প্রোগ্রাম থাকবে, তখন চাকরি প্রার্থীরা আপনাকে পছন্দের নিয়োগকর্তা হিসাবে দেখবেন। কর্মীদের মনোবল এবং সম্পৃক্ততা বৃদ্ধি করুন। যখন কর্মীদের তাদের পছন্দের সুযোগ সুবিধা এবং বেতন দেওয়া হবে, তখন তারা মূল্যবান এবং প্রশংসা বোধ করবে। যখন তারা মনে করবে তাদের যত্ন নেওয়া হচ্ছে, তখন তারা তাদের ব্যক্তিগত কর্মক্ষমতা উন্নত করতে অনুপ্রাণিত হবে, যা আপনার উৎপাদনশীলতা এবং কর্মীদের সম্পৃক্ততা বৃদ্ধি করবে, যাতে আপনার প্রতিষ্ঠানটি তার ব্যবসায়িক লক্ষ্য অর্জন করতে পারে।
এবার বলবো টার্নওভার কমানো। যখন আপনার কর্মীরা তাদের বেতন এবং আপনার প্রদত্ত সুযোগ সুবিধা নিয়ে সন্তুষ্ট হন, তখন তারা আপনার প্রতিযোগীদের সাথে নতুন সুযোগ খোঁজার পরিবর্তে আপনার প্রতিষ্ঠানের সাথে থাকার সম্ভাবনা বেশি থাকে। এটি টার্নওভার হ্রাস করে এবং নিয়োগ প্রচেষ্টা এবং কর্মীদের প্রতিস্থাপনের জন্য প্রশিক্ষণের সময় এবং অর্থ সাশ্রয় করে। এবারে বলবো বিভিন্ন ধরনের ক্ষতিপূরণ কৌশল কি কি আছে। যদিও প্রতিটি ক্ষতিপূরণ পরিকল্পনা আলাদা দেখায়, আপনার কয়েকটি জনপ্রিয় ধরনের ক্ষতিপূরণ সম্পর্কে সচেতন থাকা দরকার। সাধারণ ক্ষতিপূরণ কৌশলগুলির মধ্যে রয়েছে সরাসরি বেতন। এ নিয়ে আমি আমার আগের ব্লগে বলেছি, পুনরায় আবার ডিটেলসে আলোচনা করছি। সরাসরি বেতন কর্মীদের তাদের ভূমিকা, তাদের কাজের পদবি ডেজিগনেশন অনুসারে একটি মূল বেতন প্রদান করা। বেতন এবং কমিশন কর্মীদের মূল বেতন এবং অতিরিক্ত কমিশন প্রদান করা। শুধুমাত্র কমিশন সাধারণত স্বাধীন বিক্রেতাদের জন্য ব্যবহৃত হয়। এতে কেবল কর্মীদের তাদের বিক্রির জন্য কমিশন প্রদান করা হয়। টিম কমিশন নিয়মিত কমিশন কাঠামোর মতো বিক্রেতারা তাদের বিক্রয়ের উপর ভিত্তি করে কমিশন পান, তবে কমিশন এবং বোনাসগুলি সম্পূর্ণরূপে দলটি কতটা ভালো পারফর্ম করে তার উপর নির্ভর করে। লাভের মার্জিন বা রাজস্ব ভিত্তিক নিয়োগকর্তারা প্রতিষ্ঠানের উৎপাদিত মুনাফা নিয়ে সম্পূর্ণরূপে কর্মীদের বেতন দেন। স্টার্ট আপগুলির সাথে লাভের মার্জিন ক্ষতিপূরণ সাধারণ। অবশিষ্ট কমিশন নিয়োগকর্তারা কর্মীদের বিক্রয়ের উপর ভিত্তি করে কমিশন প্রদান করেন, যেমন এক্সগ্রেশিয়া, এবং তারা কোম্পানি ছেড়ে যাবার পরেও তাদের অ্যাকাউন্ট থেকে রাজস্ব আয় করতে থাকেন। এটি সবচেয়ে কম সাধারণ ক্ষতিপূরণ পদ্ধতি, তবে কিছু সংস্থা সেরা কর্মক্ষম কর্মীদের এটি অফার করতে পারে। এই প্রতিটি কৌশলের ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলি বিভিন্ন পন্থা অবলম্বন করতে পারে। উদাহরণস্বরূপ, অগ্রণী ক্ষতিপূরণের মাধ্যমে আপনি আপনার বেতন এবং সুবিধাগুলিকে বর্তমান বাজারের প্রবণতার উপরে সেট করেন। এটি প্রতিভা আকর্ষণ করা এবং ধরে রাখা এবং কর্মীদের ধরে রাখা সহজ করে তোলে। আপনার প্রতিযোগীদের জন্য একই রকম বেতন এবং সুবিধা প্রদান করে আপনি প্রতিযোগিতামূলক বাজারে নেভিগেট করতে পারেন। এটি প্রতিষ্ঠানগুলির পরিচালনার সবচেয়ে সাধারণ উপায়, তবে আপনার কর্মীরা এখনো এমন প্রতিযোগীদের জন্য চলে যেতে পারেন যারা আরো বেশি বেতন প্রদান করে। একটি পিছিয়ে থাকার কৌশলও রয়েছে, যেখানে আপনার প্রতিষ্ঠান বাজারের হারের নিচে বেতন এবং সুযোগ সুবিধা নির্ধারণ করে। এটি সাধারণত ছোট ব্যবসা এবং অলাভজনক সংস্থাগুলির জন্য খরচ সাশ্রয় করার ব্যবস্থা হিসাবে করা হয়। তবে পিছিয়ে থাকার কৌশল শীর্ষ প্রতিভা নিয়োগ এবং আপনার কর্মীদের ধরে রাখাকে আরও চ্যালেঞ্জিং করে তুলতে পারে। প্রতিটি কৌশল কর্মচারীদের সুবিধা, বোনাস এবং অন্যান্য সুযোগ সুবিধা দ্বারা আরও সুসংগত। এবার বলবো ক্ষতিপূরণ এবং সুবিধা কৌশল তৈরি জড়িত বিভিন্ন বিষয়গুলি কি কি। আপনার ক্ষতিপূরণ কৌশল তৈরি করার সময় আপনাকে অনেকগুলি বিষয় বিবেচনা করতে হবে। বিবেচনা করার জন্য কিছু মূল উপাদান হলো আপনার ক্ষতিপূরণ দর্শন, বাজেট, বর্তমান চাকরির বাজার, মূল বেতন বৃদ্ধির কাঠামো, প্রণোদনা এবং সুযোগ সুবিধা। তাহলে আসুন আমরা আলোচনা করব ক্ষতিপূরণ দর্শন এবং বর্তমান কৌশল। নতুন কৌশল তৈরির প্রথম ধাপ হলো
আপনার বর্তমান কাঠামো কেমন পারফর্ম করছে এবং আপনি আপনার নতুন সিস্টেম থেকে কি অর্জন করতে চান তা চিহ্নিত করা। যদি আপনার বর্তমান কৌশল সঠিক প্রতিভাকে আকর্ষণ করে এবং তাদের দীর্ঘমেয়াদী ধরে রাখে, তাহলে পরিবর্তনের কোনো কারণও নাও থাকতে পারে। তবে যদি আপনার বর্তমান পরিকল্পনাটি কাজ না করে, তাহলে ভেবে দেখুন আপনি এর থেকে কি পেতে চান। আপনার বর্তমান কর্মীদের দীর্ঘমেয়াদী টিকিয়ে রাখা কি একটি সাংগঠনিক লক্ষ্য, নাকি নতুন প্রতিভাবানদের নিয়োগ করা, কোনটা? এরপর আপনার বাজেট বিবেচনা করুন। কর্মীদের বেতন দেওয়ার জন্য কত টাকা আছে, কর্মীদের সুবিধা সম্পর্কে কি বলা যায়, আপনি কতটা নিরাপদে ব্যয় করতে পারবেন তা জানা একটি সফল ক্ষতিপূরণ কৌশল গঠনের মূল চাবিকাঠি। এবারে বলবো একটি মূল বেতন কাঠামো নির্বাচন করা। আপনার প্রতিষ্ঠানের জন্য সঠিক বেতন কাঠামো নির্বাচন করা আপনার কৌশলের সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি কি ভূমিকা, পদবি, বিভাগ অথবা দক্ষতা এবং অভিজ্ঞতার ভিত্তিতে বেতনের পার্থক্য করবেন, নাকি আপনি দক্ষতা বা পদবি নির্বিশেষে একটি সম্পূর্ণ বেতন দিতে চান? তাহলে আলোচনা করব বিভিন্ন বেতনের হারের মধ্যে রয়েছে ব্যক্তিগত বেতন। প্রতিটি কর্মচারীর ভূমিকা, অভিজ্ঞতা এবং দক্ষতার মতো বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে তাদের ঘন্টার হার বা বেতন আলাদা হয়। ব্রড ব্র্যান্ডিং, নির্দিষ্ট পদবি ব্যবহার না করে নির্দিষ্ট সংখ্যক বিভিন্ন বেতন গোষ্ঠীর ব্যবহার করা। উদাহরণস্বরূপ, আপনি সমস্ত প্রশাসনিক কাজের জন্য একটি গোষ্ঠী তৈরি করতে পারেন। বাজার ভিত্তিক, বর্তমান বাজার বেতন এবং বেতন গ্রেড নির্ধারণ করে। চাকরিজীবী পরিবার, নির্দিষ্ট কাজ নির্বিশেষে একই ধরনের চাকরি বা বিভাগে একই বেতনের পরিসর প্রদান করা। আপনার প্রতিষ্ঠানের জন্য একটি কাঠামো বা হাইব্রিড কাঠামো নির্বাচন করার পরে আপনি আপনার বেতনের পরিসর নির্ধারণ করতে পারবেন। এটি আপনাকে কর্মীদের ভূমিকা বা অভিজ্ঞতার উপর নির্ভর করে সর্বনিম্ন সর্বোচ্চ বেতন নির্ধারণ করতে সহায়তা করে। এবার বলবো বৃদ্ধি নির্ধারণ করা। একটি বেসিক বেতন কৌশল তৈরির মাধ্যমে আপনি এখন আপনার প্রতিষ্ঠানের বেতন বৃদ্ধির কাঠামো নির্ধারণ করতে পারবেন। আপনাকে কত ঘন ঘন বেতন বৃদ্ধি এবং মানদণ্ড নির্ধারণ করতে হবে তা নির্ধারণ করতে হবে। জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির জন্য কি বেতন বৃদ্ধি স্বয়ংক্রিয় হবে, নাকি বার্ষিক আলোচনার পথে এজিএম সঙ্গে এটি সম্পর্কিত হবে বা এজিএম আলোচনা হবে। ধাপে ধাপে বেতন হলো এক ধরনের ক্ষতিপূরণ, যেখানে নির্দিষ্ট কিছু চাকরি বা বিভাগ আপনার প্রতিষ্ঠানের সাথে সময় এবং কর্মক্ষমতার উপর ভিত্তি করে বেতন বৃদ্ধি পায়। উদাহরণস্বরূপ, কর্মীরা প্রতি বছর প্রতিষ্ঠানের সাথে কাজ করার সময় সর্বোচ্চ বরাদ্দকৃত বেতন পর্যন্ত বেতন বৃদ্ধি পেতে পারেন। অনেক প্রতিষ্ঠান বেতন বৃদ্ধি নির্ধারণের জন্য প্রতিযোগিতামূলক হারও ব্যবহার করে। চাকরি বাজারে প্রতিযোগিতামূলক থাকার জন্য আপনি যখন আপনার বেতনের হার সামঞ্জস্য করেন, তখন এটি হয়। আপনি ব্যক্তিগত কর্মক্ষমতা অথবা আপনার সামগ্রিক প্রতিষ্ঠানের কর্মক্ষমতার উপর ভিত্তি করে বেতন অগ্রগতি নির্ধারণ করতে পারেন। এটি কর্মীদের তাদের কাজে দক্ষতা অর্জন করতে এবং প্রতিষ্ঠানের লক্ষ্যে পৌঁছতে উৎসাহিত করে। আপনি এমন কর্মীদের অতিরিক্ত বেতন দিতে পারেন যারা পেশাদার উন্নয়নের সুযোগ সুবিধা গ্রহণ করেন। যদি কোনো কর্মী তাদের কর্মজীবনে এগিয়ে যাওয়ার জন্য এবং নতুন দায়িত্ব গ্রহণের জন্য নতুন দক্ষতা অর্জন করেন, তাহলে আপনি তার মূল্য প্রতিফলিত করার জন্য বেতন বৃদ্ধির
প্রস্তাব দিতেই পারেন। এবারে বলবো প্রণোদনা প্রদান। নিয়মিত বেতনের পাশাপাশি আপনি অন্য কোনো প্রণোদনা প্রদান করতে পারেন, তা বিবেচনা করতে চাইবেন। উদাহরণস্বরূপ, নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আপনি আপনার সমস্ত কর্মচারী বা নির্দিষ্ট বিভাগগুলিকে বোনাস অফার করতে পারেন। যদি আপনার কাস্টম পরিষেবা প্রতিনিধি থাকে, তাহলে আপনি প্রতিক্রিয়ার সময় কমানোর জন্য বা গ্রাহকদের কাছ থেকে উচ্চ স্কোর অর্জনের জন্য একটি বোনাস অফার করতে পারেন। আপনি অন্যান্য আর্থিক পুরস্কারের মধ্যে বিক্রয় কর্মীদের কমিশনও অফার করতে পারেন। একটি সুবিধা প্যাকেজ তৈরি করা। মানসম্মান সম্পন্ন কর্মচারী সুবিধা ছাড়া কোনো ক্ষতিপূরণ প্যাকেজ সম্পূর্ণ হয় না। সুবিধা হলো আপনার কর্মীদের বেতন এবং অন্যান্য প্রণোদনা ছাড়াও প্রদত্ত যে কোনো সুবিধা। এর মধ্যে স্বাস্থ্য বীমা, বেতনভুক্ত ছুটি, পিটিও, অবসরকালীন সুবিধা এবং প্রান্তিক সুবিধা অন্তর্ভুক্ত থাকতে পারে। স্বাস্থ্য বীমা হলো কর্মীদের জন্য সবচেয়ে মূল্যবান সুবিধা, তবে ঐতিহ্যবাহী গ্রুপ স্বাস্থ্য বীমার হার বৃদ্ধির কারণে অনেক ছোট ছোট মাঝারি আকারের ব্যবসা এখন এটি বহন করতে পারে না। স্বাস্থ্য প্রতিদান ব্যবস্থা HRA হলো গ্রুপ স্বাস্থ্য বীমার একটি বিকল্প, যা আপনাকে আপনার কর্মীদের তাদের যোগ্য চিকিৎসা ব্যয়ের জন্য করমুক্তভাবে পরিশোধ করতে সক্ষম করে। আপনি যে ধরনের HRA অফার করেন তার উপর নির্ভর করে এতে ব্যক্তিগত স্বাস্থ্য বীমা পলিসি অন্তর্ভুক্ত থাকতে পারে। এটি আপনাকে আপনার স্বাস্থ্য বীমার বা স্বাস্থ্য সুবিধার উপর বর্ধিত খরচ নিয়ন্ত্রণ দেয় এবং কর্মীদের তাদের জন্য কোনো স্বাস্থ্য সুবিধাগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা বেছে নেওয়ার আরও স্বাধীনতা দেয়। কর্মশক্তির ক্রমবর্ধমান বৈচিত্র্যের সাথে সাথে আপনার সমস্ত কর্মী ঐতিহ্যবাহী এক আকার ফিট সকল সুবিধাগুলিকে মূল্য দেবে না। আমাদের বেনিফিট সার্ভে রিপোর্টের বলা হয়েছে যে কর্মীরা যে সুবিধাগুলি মূল্য দেন তা লিঙ্গ, বয়স এবং কর্ম পরিবেশের উপর ভিত্তি করে ভিন্ন। যেমন দূরবর্তী কাজ। আপনার সকল কর্মীর চাহিদা সহজেই ভারসাম্য করার একটি উপায় হলো কর্মচারী উপবৃত্তি প্রদান করা। আপনি স্বাস্থ্য, সুস্থতা, দূরবর্তী কাজ, শিক্ষা, পরিবহন এবং আরও অনেক কিছুর মতো বিভিন্ন ব্যয় বিভাগের জন্য মাসিক ভাতা প্রদান করতে পারেন, যাতে উপবৃত্তি মাধ্যমে অর্থপূর্ণ জীবনযাত্রার সুবিধা তৈরি করা যায়। আপনি একটি ভাতাও প্রদান করতে পারেন যাতে আপনার কর্মীরা তাদের সুবিধাগুলি কিভাবে ব্যয় করবেন তা বেছে নিতে পারেন, যেমন টিউশন ফি ইত্যাদি। এটি আপনার বাজেট প্রসারিত না করে আপনার কর্মীদের আরও নমনীয়তা দেয়। আর ক্ষতিপূরণ কৌশল। একটি ক্ষতিপূরণ কৌশল হলো আপনার কোম্পানির কর্মচারীদের ক্ষতিপূরণ প্রদানের পদ্ধতি। ক্ষতিপূরণ কৌশল তৈরি করার সময় প্রতিযোগীরা তাদের কর্মীদের কিভাবে ক্ষতিপূরণ দেয় এবং আপনি আপনার প্রতিষ্ঠানকে প্রতিযোগিতামূলক ক্ষেত্রে কোথায় রাখতে চান তা বিবেচনা করা গুরুত্বপূর্ণ। আপনি যদি শীর্ষ প্রতিবাদের নিয়োগ, আকর্ষণ এবং ধরে রাখতে চান, তবে একটি শক্তিশালী ক্ষতিপূরণ কৌশল প্রয়োজন। ক্ষতিপূরণ কৌশল কি, কেন এটি গুরুত্বপূর্ণ, ক্ষতিপূরণ কৌশলের ধরন, আপনার কোম্পানির জন্য ক্ষতিপূরণ কৌশল কিভাবে তৈরি করবেন তা সেটি বলতেই প্লিজ আমার সঙ্গে থাকুন এবং শুনুন। ক্ষতিপূরণ কৌশল কি? একটি ক্ষতিপূরণ কৌশল হলো আপনার কোম্পানির কর্মীদের বেতন ও সুবিধার ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার পদ্ধতি। কাজ
সম্পন্ন করার জন্য উপযুক্ত জ্ঞান, দক্ষতা, যোগ্যতা এবং মনোভাব সম্পন্ন ব্যক্তিদের আকর্ষণ এবং ধরে রাখার জন্য একটি শক্তিশালী ক্ষতিপূরণ কৌশল। ক্ষতিপূরণ কৌশলটি আপনার কোম্পানির সাফল্যের জন্য প্রয়োজনীয় সংস্কৃতি, জলবায়ু এবং আচরণকে শক্তিশালী করতে হবে। তা সত্ত্বেও অনেক ছোট এবং মাঝারি আকারের ব্যবসার জন্য ক্ষতিপূরণ একটি অপ্রতিরোধ্য কাজ করতে পারে। আমরা কিভাবে সাহায্য করতে পারি এবং এই প্রক্রিয়াটিকে যতটা সম্ভব সহজ করতে পারি তা দেখতে আজ আমার ভিডিওটা প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন। তাহলে আমার ভিডিওগুলো আরও ডিটেলসে দেখবেন যে কিভাবে আমি প্রত্যেকটা পার্ট বাই পার্ট বলছি। ক্ষতিপূরণ কৌশল থাকা কেন গুরুত্বপূর্ণ? আপনার ক্ষতিপূরণ কৌশল বাজারে আপনার অবস্থান নির্ধারণ করে এবং আপনার নিয়োগকর্তার ব্র্যান্ডকে প্রভাবিত করতে পারে। আপনার কোম্পানির জন্য একটি ক্ষতিপূরণ কৌশল গুরুত্বপূর্ণ। সেরা প্রতিবাদের আকর্ষণ করুন। একটি আকর্ষণীয় ক্ষতিপূরণ কৌশল আপনার বাজারে আপনার পছন্দের নিয়োগকর্তা হিসাবে আপনার কোম্পানির অবস্থান প্রতিষ্ঠা করতে সাহায্য করতে পারে। মনোবল বৃদ্ধি করুন। একটি সুষ্ঠু ক্ষতিপূরণ কৌশল আপনার কর্মীদের কোম্পানির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসাবে মূল্যবান এবং প্রশংসিত বোধ করায়। উৎপাদনশীলতা বৃদ্ধি করুন। কর্মী বান্ধব ক্ষতিপূরণ প্যাকেজ প্রদান কর্মীদের তাদের সেরাটা দিতে, তাদের উৎপাদনশীলতার স্তর বৃদ্ধিতে উৎসাহিত করতে সাহায্য করতে পারে। আপনার কর্মীদের ধরে রাখুন। একটি উদার ক্ষতিপূরণ প্যাকেজ প্রদান আপনার কর্মীদের খুশি রাখতে এবং আপনার কোম্পানিতে থাকার জন্য তাদের রাজি করাতে সাহায্য করতে পারে। বিবেচনা করার জন্য 3টি সাধারণ ক্ষতিপূরণ কৌশল কি? বেতনের হার নির্ধারণের সময় 3টি প্রধান ক্ষতিপূরণ কৌশল বিবেচনা করতে হবে: নেতৃত্ব দেওয়া, পিছিয়ে থাকা এবং বাজার পূরণ করা। নেতৃস্থানীয় একটি অগ্রণী ক্ষতিপূরণ কৌশল আগ্রাসীভাবে বাজারের চেয়ে বেতনের হার নির্ধারণ করে। কর্মীদের বাজারের হারের চেয়ে বেশি বেতন দিয়ে যোগ্য প্রতিভা আকর্ষণ করা এবং আপনার সেরা কর্মীদের ধরে রাখা সহজ। আপনি অন্যান্য সংস্থা থেকে নিজেকে আলাদা করে তুলুন এবং এই ধারণাটি প্রচার করুন যে আপনার কোম্পানি পছন্দের নিয়োগকর্তা। একটি অগ্রণী ক্ষতিপূরণ কৌশল অনুসরণ করতে গেলে কর্মীদের উচ্চ বেতন দেওয়ার জন্য আপনার আর্থিক স্বাস্থ্য থাকতে হবে, তবেই তো আপনি বেশি বেতন দিতে পারবেন এবং তাদেরকে স্টে করতে বলতে পারবেন। ল্যাগিং একটি বিলম্বিত ক্ষতিপূরণ কৌশল হলো যখন আপনি বাজার হারের নিচে বেতন নির্ধারণ করেন, এটাই হলো ল্যাগিং। প্রতিষ্ঠিত বাজার হারের নিচে কর্মীদের বেতন দেওয়ার বিভিন্ন কারণ রয়েছে। ছোট প্রতিষ্ঠানগুলির বেতনের জন্য নিবেদিত আর্থিক সংস্থান থাকে না। অন্যদের অলাভজনক এবং দাতব্য সংস্থাগুলির মতো প্রতিভা নিয়োগের জন্য আর্থিক বৈশিষ্ট্য রয়েছে। বিলম্বিত কৌশল বেছে নেওয়া খরচ কমাতে সাহায্য করতে পারে এবং আপনি সঞ্চিত অর্থ সুবিধা এবং প্রণোদনা প্রদানের জন্য ব্যবহার করতে পারেন। বাজার হারের নিচে বেতন প্রদান করলে ভালো কর্মীদের আকর্ষণ করা কঠিন হয়ে পড়বে এবং সুপ্রশিক্ষিত কর্মীরা উচ্চ বেতনের প্রতিযোগীদের জন্য কাজ ছেড়ে দিতে পারেন। এবারে বলবো বাজারের সাথে সাক্ষাৎ। ভিডিওটি লং হচ্ছে, কিন্তু প্লিজ ভিডিওটা পুরোটা দেখবেন। বাজারের সাথে তাল মিলিয়ে চলা একটি ক্ষতিপূরণ কৌশল যেখানে আপনি কর্মীদের বাজার হার অনুসারে বেতন দেন। এই কৌশলে কর্মীদের ন্যায্য বেতন দেওয়া এবং তারা ভালো কাজ করবে বলে আশা করা হয়। সবচেয়ে সাধারণ ক্ষতিপূরণ কৌশল হিসাবে বাজারের সাথে তাল মিলিয়ে চলা নিশ্চিত করে যে আপনার বেতন এবং খরচ প্রতিযোগিতার সাথে মিলে যায়। শক্তিশালী আর্থিক পরিবেশে আপনি কর্মীদের সাথে বোনাস এবং স্বল্পমেয়াদী প্রণোদনা ভাগ করে নিতে পারেন।
যদিও কর্মীদের ভালো বেতন দেওয়া হয়, এই কৌশলটি আপনার সেরা কর্মীদের ধরে রাখা কঠিন করে তুলতে পারে, কারণ তারা আরো বেশি অর্থ প্রদানকারী কোম্পানি দ্বারা নিয়োগ করা হয়। আপনার ক্ষতিপূরণ কৌশল কিভাবে তৈরি করবেন? ক্ষতিপূরণ কৌশল তৈরি করার সময় বেশ কয়েকটি বিষয় বিবেচনা করতে হবে এবং আপনি নিশ্চিত করতে চান যে আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য সর্বোত্তম পরিকল্পনা তৈরি করছেন। এই পদক্ষেপগুলি অনুসরণ করলে আপনার কোম্পানির জন্য একটি কার্যকর ক্ষতিপূরণ কৌশল তৈরি করতে সাহায্য করতে পারে। প্রথম, আপনার ক্ষতিপূরণ দর্শন নির্ধারণ করুন। শুরু থেকে কৌশল তৈরি করা হোক এবং বিদ্যমান কৌশলটি পুনর্গঠন করা হোক, প্রথমে আপনার কোম্পানির জন্য কোনো ধরনের ক্ষতিপূরণ দর্শন সবচেয়ে ভালো, মানে কোন ধরনেরটা সব থেকে ভালো তা নির্ধারণ করা উচিত। আপনার নির্বাহী দল বা ঊর্ধ্বতন ব্যবস্থাপনার সাথে দেখা করুন এবং নির্ধারণ করুন যে আপনি বাজারে নেতৃত্ব দিতে চান, বাজারে পিছিয়ে থাকতে চান, নাকি বাজারের সাথে মানিয়ে নিতে চান, কোনটা। আপনার বর্তমান ক্ষতিপূরণ কৌশল মূল্যায়ন করুন। একবার আপনার দর্শন কি তা জানার জন্য আপনার বর্তমান ক্ষতিপূরণ কৌশল মূল্যায়ন করুন। আপনার বর্তমান কৌশলটি ব্যবস্থাপনা কর্তৃত্ব নির্ধারিত ক্ষতিপূরণ দর্শনের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা শনাক্ত করুন। যদি আপনার কোনো ক্ষতিপূরণ কৌশল না থাকে, তাহলে আপনাকে এই পদক্ষেপটি সম্পূর্ণ করতে হবে না। এবারে বলবো কাজ এবং বর্ণনা মূল্যায়ন করুন। তথ্যের গভীরে গিয়ে নতুন বেতন স্কেল তৈরি করার আগে আপনার বিদ্যমান চাকরি এবং বিবরণ মূল্যায়ন করুন। কমপক্ষে আপনাকে নিশ্চিত করতে হবে যে সমস্ত চাকরির বিবরণ সবচেয়ে সঠিক তথ্য সহ আপডেট করা হয়েছে। প্রয়োজনে আপনি একটি সম্পূর্ণ চাকরি মূল্যায়ন সম্পন্ন করতে পারেন। এবারে বলবো বাজারের তথ্য পরিচালনার জন্য একটি পরিকল্পনা তৈরি করুন। প্রতিযোগীদের সাথে আপনার বেতনের তুলনা করার জন্য আপনাকে বাজারের তথ্য পরিচালনা করতে হবে। যদি আপনার কোম্পানিটি আরো বড় হয়, তাহলে পর্যালোচনাটি সম্পন্ন করার জন্য আপনার HR বিভাগকে সহায়তা আনতে হতে পারে। এরপরে বলবো একটি বেতন ব্যবস্থা প্রতিষ্ঠা করুন। যখন আপনি আপনার বেতন স্কেল নির্ধারণ করবেন, তখন আপনাকে নিশ্চিত করতে হবে যে এটি একটি আপনার সাংগঠনিক চাহিদার সাথে খাপ খায়। বিভিন্ন স্তরের চাকরির মধ্যে পার্থক্য করে, যেমন বেতন বৃদ্ধির সুযোগ করে দেয়। আপনার বেতন ব্যবস্থা আপনার নির্বাচিত ক্ষতিপূরণ দর্শনের উপর ভিত্তি করে তৈরি হবে, যা মধ্যবিন্দুগুলি কিভাবে সেট করা হবে তা বেতন গ্রেড কতটা বিস্তৃত হবে তা নির্ধারণ করবে। আপনি বিভিন্ন ধরনের বেতন ব্যবস্থা থেকে বেছে নিতে পারেন, যার মধ্যে রয়েছে গ্রেড লেভেলের বেতন, বিলম্ব ব্র্যান্ডিং, দক্ষতা ভিত্তিক বেতন, যোগ্যতা ভিত্তিক বেতন, ব্রড ব্র্যান্ডিং। এইগুলো 5টা পয়েন্ট বললাম। এবারে বলবো বিদ্যমান চাকরির শিরোনাম বাজারের অধ্যয়ন শিরোনামের সাথে মিলিয়ে নিন। আপনার বিদ্যমান চাকরির পদবি বাজার অধ্যয়নের পদবির সাথে একের পর এক মিলবে না। প্রতিটি পদের জন্য প্রয়োজনীয় দায়িত্ব এবং দক্ষতা তুলনা করুন। বাজার জরিপ পাওয়া তথ্য থেকে নিকটতম পদবির সাথে মিলিয়ে নিন। এইভাবে করতে পারেন। আর বেতন গ্রেডের সাথে চাকরির মিল করুন। এখন যেহেতু আপনি আপনার চাকরির শিরোনাম বাজার গবেষণার সাথে মিলিয়েছেন, আপনি বেতন গ্রেডের সাথে চাকরি মেলাতে শুরু করতে পারেন। জরিপ থেকে সংগ্রহীত তথ্য এবং আপনার বেতন ব্যবস্থার বেতন গ্রেড ব্যবহার করে প্রতিটি পদকে উপযুক্ত পরিসরে মিলিয়ে নিন। আর নিশ্চিত করুন যে আপনার ক্ষতিপূরণ কৌশলটি সঙ্গতিপূর্ণ। ফেয়ার লেবার স্ট্যান্ডার্ড অ্যাক্ট FLSA আপনার ক্ষতিপূরণ কৌশলটি প্রভাবিত করতে পারে এমন
অন্য কোনো রাজ্য বা স্থানীয় আইন পর্যালোচনা করুন। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অনেকটা লং ভিডিও হয়ে গেল আজকে। আমি একটি কথা সবসময় বলি যে আমার ভিডিও তো অনেক গ্রোথ হচ্ছে না, আমি অনেক চেষ্টা করছি। যদি আমার ভিডিও কোনো ভুল থেকে থাকে প্লিজ আপনারা কমেন্টে জানান, তাহলে আমি আরও আপডেট করতে পারবো বা ইম্প্রোভাইজ করতে পারবো আমার ভিডিওগুলিকে। তো ভিডিওটি দেখার জন্যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওগুলি প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিন এবং শেয়ার করে দিন।